অভিশপ্ত ঠাকুর বাড়ি, একটি জীর্ণ লতাকুণ্ডে ঘেরা পুরো জমিদার বাড়ি। মেঝের আলপনাগুলো রক্তবর্ণ হয়ে শুকিয়ে আছে। তনিমা আর রিয়া সেখানে আটকা পড়ছে। তনিমা ফিসফিস করে রিয়াকে বলছে, রিয়া দেখ, এই আলপনাগুলো মানুষের রক্ত দিয়ে করা। গ্রামের মানুষ এমনি এমনি একে রক্তমুখী বাড়ি বলে। চল জানলা দিয়ে বেরিয়ে যাই। তুই বুঝতে পারছিস না, আমি গন্ধ পাচ্ছি, পচা মাংস আর চন্দনের মিশেল একটা গন্ধ। এটা ভালো লক্ষণ না। ধুর, সব গাঁজাখুরি গল্প। জানালাটা জ্যাম হয়ে আছে আর তুই ভূত খুঁজে বেড়াচ্ছিস। একটু চুপ করবি? রিয়া ঘরের এক কোণায় থাকা ধুলাবালি মাখা একটি বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার কাঁচটা ফাটা। দেখ, এই আয়নাই হয়তো তোর ভূতের আস্তনা। কি আছে এতে? আমার নিজের মুখ ছাড়া তো আর কিছুই। থাক। হঠাৎ আয়নার ভেতরে রিয়ার প্রতিচ্ছবিটা স্থির হয়ে গেল, কিন্তু আসল রিয়া নড়াচড়া করছে। প্রতিচ্ছবিটা রিয়ার দিকে তাকিয়ে অদ্ভুত হাসল। তনিমা আতঙ্কে চিৎকার করে, রিয়া আয়না থেকে সর, তোর ছায়াটা, ওটা হাসছে। কি বলছিস? আমি তো হাসছি না। হঠাৎ রিয়ার প্রতিচ্ছবিটা আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে রিয়ার গলা চেপে ধরল। রিয়া ছটফট করতে করতে আয়নার ওপর আছড়ে পড়ল। হঠাৎ পুরো ঘরে নূপুরের শব্দ শোনা যেতে লাগলো। ঝমঝম শব্দটা চারপাশ থেকে আসছে, কিন্তু কেউ নেই। রিয়া, আয়না ছাড়, দৌড়া! রিয়া কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু তার গলার ওপর কালচে হাতের ছাপ বসে গেছে। ঠিক তখনই ঘরের কোণায় একটা ছায়া দেখা গেল। দীর্ঘ চুল, পরনে সাদা ধবধবে শাড়ি, কিন্তু তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। আমার রূপ নিবি তোরা? আমার এই নিঃসঙ্গতা ভাগ করে নিবি? ছায়াটা হঠাৎই মিলিয়ে গেল। রিয়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো নিচ থেকে দীর্ঘ হতে শুরু করেছে। রিয়া, তুই ঠিক আছিস? কথা বল। রিয়া। রিয়া ধীরে ধীরে তনিমার দিকে তাকালো। রিয়ার মুখটা এখন চামড়া কুঁচকে যাওয়া এক বৃদ্ধর মতো, কিন্তু চোখ দিয়ে রক্ত ঝরছে। তনিমা, জানিস, মরে গেলে ব্যথা লাগে না, শুধু একটু টান লাগে। তুই আমার রিয়া না? তুই কি করছিস ওকে? রিয়া তো এখন আমার আয়নার উপরে। তুই একা বাহিরে থেকে কি করবি? আয়, ভেতরে আয়।